আপনাকে বাছাই করার পেছনে, মানে আপনাকে রাজনৈতিক সহকারী নিয়োগ দেওয়ার পেছনে কোন ফ্যাক্টরটি সবচেয়ে বেশি কাজ করেছে বলে আপনার মনে হয়? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, 2022 সাল থেকে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমি সেই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। নির্বাচনের আগে আমি বিএনপিতে জয়েন করে আমি নির্বাচন করেছি এবং আমি পরবর্তীতেও নির্বাচনের পরে আমি বিএনপি করেছি। অনেক সময় যেটি হয় যে নির্বাচন করার পরে অনেকে নিষ্ক্রিয় হয়ে যায়, তো আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বিএনপিতে যোগদান করেছি এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার অনেক আগে থেকেই কাজ করার অভিজ্ঞতা আছে, বা তার নেতৃত্ব মেনে যুগপৎ আন্দোলন, এবং সেই সময় আসলে তার সাথে দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক দুটোই তৈরি হয়েছিল, যে কারণে তার উপর আস্থা বিশ্বাস রেখে আমি অনেক কাজ করেছি। এবং বিশেষ করে যে সময় 24 সালের আবারও কোটা ফিরে আসলো, আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসলো, তো আমার জায়গা থেকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেছিলাম যে এই ধরনের আন্দোলনে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটি উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়, শেখ হাসিনা আসলে এই ধরনের আন্দোলনকে একটা সময় নানানভাবে নিপীড়ন করে, নির্যাতন করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে। তো যখন আসলে বাধা দিবে, তখন আসলে আমাদের যারা গণতন্ত্রকামী শক্তি আছি, তাদেরকে অবশ্যই প্রতিরোধ করার জন্য মাঠে থাকা উচিত, এবং সেই লক্ষ্যে আগে থেকে আমাদের পূর্ব প্রস্তুতি সেটাও থাকা উচিত। তো এই ধরনের আলোচনা আমাদের মধ্যে ছিল, এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে যুক্ত করা, সেটি নিয়েও বেশ অনেক আলাপ আলোচনা পরিকল্পনা হয়েছে। এবং গণঅভ্যুত্থানের সময় আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো কাজ করতে হয়েছে। বিশেষ করে যে সময় আসলে আবু সাইদকে এবং ছাত্রদল নেতা ওয়াসিমকে গুলি চালিয়ে হত্যা করলো, একই দিনে 6 জনকে গুলি চালিয়ে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা চালালো। তো সেই সময় থেকে মূলত আসলে রাজনৈতিক যে সমন্বয়টা শুরু হয়েছিল, সেটা আসলে বিএনপির নেতৃত্বে, বিএনপি সেই সময় জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নামার জন্য আহ্বান করে। তো এই যে রাজনৈতিক সমীকরণ বা সমন্বয়, সেক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র ভূমিকা ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমি কাজ করেছি ধারাবাহিকভাবে। অর্থাৎ এই ধরনের কাজ করতে গিয়ে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার যে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, গণ অভ্যুত্থানে নেপথ্য থেকে ভূমিকা রাখা, এবং বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক ছিল, তারা কিন্তু সবাই আমার সাথে একসময় রাজনীতি করেছে, আমার সহকর্মী ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু বিএনপির সাথে একদিকে সম্পর্ক, অন্যদিকে এই ছাত্র সমন্বয়কদের সাথে সম্পর্ক, মাঝখানে আমি এবং নুরুল হক নূর থেকে আসলে অনেক ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। তো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী সবই জানেন। এবং আমি একটু জনাব খান, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। মানে 24-এর গণ আন্দোলনের সময় আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আপনাকে আসলে সেই মানে এই পদটিতে নির্বাচিত হয়েছে বলে আপনার মনে হচ্ছে? কারণ আপনি নিজেই বলেছেন যে আপনি তো আসলে বিএনপিতে খুব বেশি দিন হয়েছে যে আসেন নাই। মানে বিএনপিতেও তো অনেক লোক আছেন যে যারা পদবি পান নাই, অনেকের বিভিন্ন রকম ক্ষোভ বা হতাশাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার 24-এর সময় কাজ করাটাই আপনার আসলে এই, এবং যেহেতু সালাউদ্দিন আহমেদের সাথে থেকে আপনি সমন্বয় করেছেন, ওইটার জন্য আপনাকে আসলে এই পদটিতে নির্বাচিত করা হলো। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। আমি 2018 সালের বৃহৎ একটি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং সেই সময় শুরুর দিকে কিন্তু আমি মূল নেতৃত্বের জায়গায় ছিলাম। এরপরে আমি যে সময় অ্যারেস্ট হই, সেই সময় নুরুল হক নূর তিনি নেতৃত্ব দেন, এবং পরবর্তীতে জেল থেকে মুক্ত হয়ে আমরা সমন্বিতভাবে কোটা সংস্কার আন্দোলন সফল করি। অর্থাৎ 18-র কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অনেকগুলো ছাত্র আন্দোলন বা যুগপৎ আন্দোলন আমি সবসময় সামনে থেকে ভূমিকা রাখতে চেষ্টা করেছি, এবং বিশেষ করে 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এবং দলীয় পর্যায়ে সম্পর্ক তৈরি হয়, এবং অনেক কাজ একসাথে করেছি। তার ধারাবাহিকতায় মূলত তিনি আমাকে চিনেন, জানেন। এবং আমার কাছে মনে হয়েছে, একটু শেষ করি 30 সেকেন্ডে, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তিনি আমাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছেন, আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সম্পর্কে জানেন, বিশেষ করে আমি সাংগঠনিক কর্মযোগ্য বলেন, লেখালেখি, বক্তব্য, আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে তিনি বিবেচনা করেছেন যে তার রাজনৈতিক মানে সহকারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার।
মানে রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিতে গেলে তো আমরা আবারও পরে নিশ্চয়ই, না আপনি আবারও 1 মিনিট একটু বলতে পারেন যে রাজনৈতিক সহকারী হিসেবে ইয়ে করতে গেলে তো রাজনীতিটা বিশ্বাস করতে হবে। আপনি বিএনপির রাজনীতিটা কবে থেকে বিশ্বাস করেন? অনেকেই বলেন যে আপনি যেহেতু টক শোতে খুবই উচ্চকণ্ঠ, আপনার বক্তব্যের ক্ষেত্রে আপনি খুবই যেটা আমরা দেখি আর কি, যে সংস্কৃতিটা যে খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলতে পারেন, সেই জন্যই কি আপনাকে আসলে সামনে নিয়ে আসা হইলো, মানে ওইটার পুরস্কার হিসাবে যে আপনি খুবই মানে যে যে প্রশ্ন আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নটা, বা যে বক্তব্যটা আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নে আপনি খুবই, ওইটার কি কারণ? কারণ রাজনৈতিক সহকারী হইতে হলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইলো যে আপনি তো বিএনপি রাজনীতি করতেছেন অল্প কয়দিন, মানে কোটা বিরোধী আন্দোলন বা সেটাতে আপনি রেলেভেন্ট ছিলেন বহুদিন, সেটা অন্য কথা, কিন্তু আপনি বিএনপি রাজনীতিটা তো খুব বেশি দিন করতেছেন না। আচ্ছা, দেখেন, আমি মনে হয় আগে স্পষ্ট করেছি যে 2022 সাল থেকে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক এবং আন্দোলন করা, এবং আজকের এই টকশোতে আমাদের রতন ভাই আছেন, তিনি আমার সাথে যেভাবে বিতর্ক করবেন আমিও ঠিক সেইভাবে, তিনি যদি আমার সম্পর্কে এখানে এমন এমন বক্তব্য দেন যেটার কাউন্টার দেওয়ার জন্য আমাকেও আসলে ওই ধরনের বক্তব্য দিতে হয়। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে হয়ে থাকে। কেউ যদি ইট মারে, তাহলে তাকে যদি আপনি পাটকেল না মারেন, সে কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইট মারতেই থাকবে। তো এগ্রেসিভ হওয়া আসলে এটা, বা কাউন্টার দেওয়া, এটা আসলে প্রেক্ষাপটের উপরে বা বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে। এখন আপনার এই টকশো কোন দিকে যাবে, আপনি কোন দিকে নিবেন, আপনার ইন্টেনশন কি, সেটির উপর কিন্তু আমার বক্তব্য নির্ভর করবে। আমি একটা ছোট মানে 2 সেট দিয়ে রাখি যে পৃথিবীর সকল লোকেরই তার নিজের কার্যক্রমের পক্ষে যুক্তি আছে। কেউ যখন কাউকে গুলিও করে দেয়, সে বলতে পারে যে ও আমাকে ইনস্টিগেট করছে, ও আমার জন্য ভালো ছিল না। কিন্তু অন্য মানুষের কাজের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই, আমার নিয়ন্ত্রণ আছে আমার কাজের উপর। অন্য একটা মানুষ আপনাকে প্রভোক করলো কিনা, আপনাকে একটা খারাপ বললো কিনা, গালি দিল কিনা, সেইটার উপর তো আপনার অ্যাক্ট নির্ভর করে কিনা। আপনি দয়া করে ব্যাপারটা ভাইবা দেখবেন আমরা এরকম রাজনীতি আশা করি কিনা, মানে পাল্টা পাল্টি, ইটের বদলে পাটকেল, ইটের বদলে পাটকেলের রাজনীতিটাই আমরা আশা করি না। জনাব খান, আমি আপনার কাছে ফিরি, আমি এই বিষয়ে একটু উত্তর দিই, আমি 1 মিনিটে শেষ করব। আচ্ছা, আপনি নিশ্চয়ই 2018 সাল থেকে আমাকে চিনেন, জানেন, আমার রাজনৈতিক উত্থান পরিস্থিতি সব তো আপনার চোখের সামনেই, তাই না? এখন গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু যে সময় পরিবর্তন না হয়ে উল্টো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব তার নেতৃত্ব নিয়ে, তার মন্ত্রিত্ব নিয়ে তিনি আগামীতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এগিয়ে আছেন নাকি তার যোগ্যতা নাই, এ ধরনের বক্তব্য আসে।